এই ধানটায় প্রচুর পরিমাণ ফাইবার আছে। এরপর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। 100 থেকে 120 দিনের ভিতরে ধান কাটা যায়। এটা যাদের ডায়াবেটিক্স আছে এদের জন্য একটা আদর্শ খাবার। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা চলে আসছি ফরিদপুরের বোয়ালমারীর আলগাপাড়ায়। আবুল হাসান মিলন ভাইকে হয়তো আপনাদের মনে আছে। উনি এই এলাকাতে কিন্তু প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে বেশ সাড়া ফেলেছিলেন এবং এই প্রজেক্টে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি উনি প্রতি বছরের ন্যায় এবারও ফিলিপাইন জাতের কালো আখ চাষ করেছেন। ওনার যে আসলে যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা থেকে উনি নতুন নতুন অনেক কিছুই ট্রায়াল করে দেখছেন। তার মধ্যে আরও একটি নতুন ফসল তিনি ট্রায়াল করে সফলতা পেয়েছেন। আজকে আমরা সেই ফসল নিয়ে কথা বলবো। আজ আমরা রয়েছি ওনার ধানের প্রজেক্টে। এটা ইন্দোনেশিয়ান জাতের ব্ল্যাক রাইস ধান। আপনারা জানেন যে এটা কিন্তু বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ধান এবং একটা সময়ে বিশ্বের বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে সেখানকার দেশ প্রধান বা রাজ্য প্রধানদের খাওয়ার জন্য এই ধানের চাষাবাদ করা হতো, যেগুলো জনসাধারণের জন্য ছিল না। সেই ধানগুলোই এখন স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশে চাষ হওয়া শুরু হয়েছে এবং তার মধ্যে একটি ধানের প্রজেক্ট এই ফরিদপুরের বোয়ালমারীর আলগাপাড়ায়। আমরা এই ধানের গুণাগুণ নিয়ে কথা বলবোই, পাশাপাশি এটার ফলন কেমন হয় এবং এই যে ক্ষেতটা রয়েছে এখানে আমরা কেমন ফলন দেখতে পাচ্ছি আর এটার দাম কেমন আসলে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একেবারে মাঠে এসে পেয়ে গেছি আপনাকে। হ্যাঁ, মানে কৃষি উদ্যোক্তা, কৃষক একবারে সবকিছু মিশে গেছে আজকে। জি জি জি। আচ্ছা, আজকে আপনার ধানের প্রজেক্টে চলে আসছি। আপনার এই ধান নিয়ে আমরা একটু প্রথমে কথা বলবো, তারপরে আমরা আপনার যে এর আগের প্রজেক্টগুলো সেগুলো নিয়ে কথা বলবো। কি জাতের ধান এটা বলেন? এটা ইন্দোনেশিয়ার কালো ধান। ইন্দোনেশিয়ার কালো ধান। বাংলাদেশে আমরা ব্ল্যাক রাইস হিসাবেই চিনি। আচ্ছা, এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে, এটা তার মধ্যে একটা, তাই তো? আচ্ছা, এই যে ব্ল্যাক রাইস, কালারটা বেশ বেগুনির মধ্যে একটু কালো, বেশ একটা দারুণ একটা কালার। হ্যাঁ জি। তো এই ধানটা আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন বা এটা উদ্বুদ্ধ হলেন কিভাবে যে এই ধানটা চাষ করতে হবে? এই ধানটা আসলেই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ধান। এখন বাংলাদেশে আমরা যে সচরাচর যে ধানটা আবাদ করে থাকি এই ধানের থেকে এই ধানের পুষ্টিগুণ অনেক বেশি। এটা দেখে এবং বিভিন্ন লোকের কাছে পরামর্শ নিয়ে কৃষি অফিসার যারা আছে তাদের সাথে কথা বলে দেখলাম যে না, এই ধানটা আমাদের জমিতেও চাষ করা যায় এবং ধানের ফলন আমাদের অন্যান্য ধানের থেকেও ভালো। আচ্ছা, সব মিলায়ে দেখলাম যে ধানের মার্কেট প্রাইসও ভালো, তারপরে পুষ্টিগুণ বেশি। এর থেকে আমার আগ্রহ জন্মাইছে যে এই ধানটাও আমাদের জমিতে করা যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা যেহেতু আপনি পুষ্টিগুণের কথা বলছেন, এই পুষ্টিগুণ নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, মূলত কি কি পুষ্টিগুণ রয়েছে এই ধানে? আচ্ছা, এটা তো অনেক পুষ্টিগুণ আছে। তারপরে তার ভিতরে আমাদের যে সচরাচর যেটা আমরা পাই, যেমন ফাইবার আমাদের শরীরের জন্য একটা খুব মানে উপকারী অংশ। এই ধানটায় প্রচুর পরিমাণ ফাইবার আছে। আচ্ছা, এরপর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টও আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা অংশ। আমরা জানি যে রোগ প্রতিরোধের খুব কাজ করে। এছাড়াও এই ধানে আপনার যদি গুগলে সার্চ দেন তাহলে অনেকগুলা গুণান্বিত এই ধানটা। আচ্ছা আচ্ছা, তা আমাদের সব মিলায়ে শরীরের জন্য যেসব সমস্যা, সাদা ভাত খেয়ে আমাদের যেসব সমস্যা হচ্ছে তার থেকে এটা পরিত্রাণের একটা উপায়। আচ্ছা, যেমন ডায়াবেটিস একটা মরণ ঘাতক ব্যাধি আমাদের বাংলাদেশের জন্য। এই ডায়াবেটিক্স হলে ডাক্তার বলেন এবং অভিজ্ঞ লোক যারাই আছে তারাই বলে যে সাদা কিছুই খাওয়া যাবে না, সাদা আটা রুটি খাওয়া যাবে না, সাদা ভাত খাওয়া যাবে না, সাদা জাতীয় যত কিছুই আছে, সাদা মুড়ি খাওয়া যাবে না, এগুলা খাইতে নিষেধ করে। কারণ এই সাদা অংশ খাইলে ডায়াবেটিক্সের মানে দিন দিন বেড়ে যায়, ওটার পরিমাণ আরো বাড়তে থাকে। আচ্ছা,
এর থেকে পরিত্রাণ একটা সুন্দর একটা ব্যবস্থা, সেটা হলো এই ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইস খেলে আর ওই সমস্যাটা থাকবে না, মানে আপনি অনায়াসেই খেতে পারবেন। অনায়াসেই খেতে পারবেন, এটা কোনো দুশ্চিন্তা ছাড়াই। হ্যাঁ, আচ্ছা, বেশ ভালো। তো এইটা গেল হচ্ছে পুষ্টিগুণের ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা যতদূর আপনার কাছ থেকে জানলাম যে আপনি এরকম নানান পুষ্টিগুণ বা নানান উপকারী দিক চিন্তা করে এটা চাষ করছেন। কতটুকু চাষ করছেন? এবছর আমার প্রথম ব্ল্যাক রাইস আবাদ। আমি এবার 2 বিঘা জমিতে ব্ল্যাক রাইস আবাদ করেছি। 2 বিঘা। আচ্ছা, আপনার এইটা মূলত কোন সিজনের ধান? এটা আমন সিজনের ধান। আচ্ছা, এটা প্রথমত আপনার বীজতলায় বীজ ফেলতে হবে, সেটা ইংরেজি মাস হলো জুনে বীজ ফেলতে হবে। বীজ থেকে চারাটা যখন হবে 1 মাস বয়স হলে এটা জমিতে রোপণ করা যায়। আচ্ছা, জমি রোপণের আগে জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে রোপণের উপযোগী করে এরপরে চারাটার বয়স যখন 30 থেকে 35 দিন হবে তখন জমিতে এটা রোপণ করা যাবে। আচ্ছা, তারপরে এটার জীবনকাল আসলে কতদিন বা কতদিন? জীবনকাল সাধারণত লাগানোর থেকে আপনার 100 থেকে 120 দিনের ভিতরে ধান কাটা যাবে। 100 থেকে 120 দিন। আর এটা কি আসলে বোরোতে করা যায় নাকি শুধুই আমনের জন্য? এটার জাত আছে, বোরোতেও একটা জাত করা যায়, আমনেও আর একটা জাত করা যায়। আপনার জাতটা আমনের? আমার জাতটা আমনের। আচ্ছা, এবার যদি আমরা একটু চাষাবাদের গভীরে আসতে চাই, চারা থেকে চারা রোপণের নিয়মটা কিরকম? কতটুকু দূরত্বে রোপণ করতে হবে? চারা থেকে চারা রোপণের নিয়ম হলো প্রতি গোছে বলি অথবা প্রতি লাগানোর যে সিস্টেম, প্রতি গোছায় 3 থেকে 4টা চারা লাগাইতে হবে। আচ্ছা, আর এক হাতে 18 ইঞ্চিতে আমরা 4টা চারা লাগাইতে পারবো, অর্থাৎ 4টা গোছ দিতে পারবো 18 ইঞ্চিতে, বুঝলেন? আবার লাইন থেকে লাইন, সেক্ষেত্রে আপনি এক হাতে 3টা লাইন দিতে পারবেন। আচ্ছা, লাইন থেকে লাইনের দূরত্ব একটু বেশি। লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে 3টা, আর চারা থেকে চারার দূরত্ব এক হাতের মধ্যে থাকবে 4টা। এই হচ্ছে এটার নিয়ম। আচ্ছা, আপনি ধরেন যে গোছে 3টা বা 4টা দিলেন, জি, একটা গোছে জি দেওয়ার পরে ওখান থেকে কতগুলা এখন কতগুলা? এখন তো আমার এখানে যেটা আছে, আমি অনেকগুলা গোছা দেখছি, 15টার নিচে কোনো গোছা নাই, উপরে 20টা 22টাও আছে। আচ্ছা, সেই হিসাবে যদি আমরা ফলনে যাই তাহলে এটার ফলন কেমন পাওয়া যাচ্ছে? ফলন আমাদের তো 33% 1 বিঘা। এখানে আমার যে ধান এখন জমিতে আছে, এই পাশে দেখছেন যে কাটা হয়েছে কিছু অংশ, বাকি এখনো কাটা হয় নাই। আমার ধারণা, যেহেতু আমি এই বছর নতুন করেছি, তাতে বিঘাতে 20 মনের প্লাস হবে। বাজারের চাহিদা কেমন বা দাম কেমন পাবেন বলে আশা করছি? বাজারের চাহিদা তো ব্যাপক, কারণ আমি আর তো ঢাকায় ব্যবসা আছে, আর আমার যেহেতু কৃষিকাজের সাথে এখন জড়িত আমি, কারণ আমার শুধু ধান না, আমার আরও অনেকগুলো প্রজেক্ট আছে। আমি যখন এই ধানটা বীজটা ক্রয় করেছি, তখন ওই ভদ্রলোকই আমার কাছে বলছে যে ভাই এটার ব্যাপক চাহিদা। তা আমি আসলেই যেহেতু একজন শিক্ষিত লোক প্লাস ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসাও করি, তো এই জন্য তার কথা বিশ্বাস না করে আমি ঢাকাতে যতগুলো সুপার শপ আছে, সব ধরনের সুপার শপে আমি তাদের কাছে পরামর্শ করেছি আসলেই ব্ল্যাক রাইসের চাহিদা কেমন। তারা বলছে এটা ব্যাপক চাহিদা। আচ্ছা, তা আমি তখন বললাম ব্যাপক চাহিদার কারণটা কি? তা বললো যে এটা যাদের ডায়াবেটিক্স আছে এদের জন্য একটা আদর্শ খাবার, বিধায় একটা চাহিদা বেশি, এবং দামটাও তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, কারণ এখানে যে বড় বড় কোম্পানির যে চাউলগুলো আছে, এগুলো তারা প্যাকেটজাত করতেছে, এগুলা 1 কেজি চাউলের দাম 250 থেকে 300 টাকা। আচ্ছা, এখন আমরা যারা বাজারজাত প্যাকেট ছাড়া করব, এরা আমরা অনায়াসে 150 টাকার উপরে পার কেজি চাউল বিক্রি করতে পারবো, প্রতি কেজি চাউল বিক্রি করতে পারবো। আপনার কি এরকম কোনো প্ল্যান আছে সামনে? হ্যাঁ, আমার তো অবশ্যই প্ল্যান আছে, যেহেতু কৃষিতে দীর্ঘ আজ 4-5 বছর জড়িত, তা আমার তো এটা মানে একটা প্ল্যানই আছে যে এই ধানটা আমি কেমনি বাজারজাত করব। সাধারণত এই ধানটা যদি আপনার চাউল কলে করে ছাটা হয়, তাহলে এটার গুণাগুণ থাকবে না, কালারও বোধহয় নষ্ট, কালারও থাকে না। কারণ ধানের চাউলের যে উপরের যে কালারটা, এই অংশটা কেটে যায়। তো সেক্ষেত্রে এটাকে গুণাগত মান ঠিক রাখার জন্য সর্বোত্তম পন্থা হলো ঢেকি ছাটা চাউল। তা আমার অলরেডি ঢেকি ছাটার ব্যাপারে তো অভিজ্ঞতা আছেই, কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের মা চাচিরা দেখছি ঢেকি ছাটা চাউল দিয়ে আমাদেরকে সমস্ত ধরনের ভাত থেকে শুরু করে মানে পায়েস, তারপরে যেটা আমরা খাবার আর কি মানে ধান থেকে যেটা খাবার হয়
প্রত্যেক ঢেকি ছাড়া চাউলতেই আমরা খাইতাম। জি, সেই অভিজ্ঞতার আলোকে সেই অভিজ্ঞতার আলোকেই একটু উন্নত পন্থায় ঢেকি ছাড়া একটা ব্যবস্থা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা শুরু হয়ে গেছে। তা আমারও একটা ইচ্ছা আছে যে ওই মোটরের মাধ্যমে 2টা ঢেকি আমি বসাবো। এই বসাই আমার যে ধানগুলো উৎপাদন হবে এবং আমার যে ধানের যে গ্রাহক অথবা চাষি যারা থাকবে, এই ধান যারা চাষ করবে তাদের কাছ থেকে আমি এই চাউলগুলো কিনে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। তারা যদি বিক্রি করতে না পারে আমি নিজে কিনে এনে আমি আমার ঢেকি ছাঁটাই দিয়ে ঢেকির থেকে চাউল করে আমি বাজারে দিব। আচ্ছা, তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আপনি তো নিজে চাষ করছেনই, যদি আপনার দেখা দেখি আপনার এই যে সফলতা বা এত সুন্দর ফলন এসছে, এটা দেখা দেখি যদি কেউ চাষ করে, তিনি যদি বিক্রি করা নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে সেই সমস্যাটা নাই, আপনি নিয়ে সেটা চাউল করার ব্যবস্থা। হ্যাঁ অবশ্যই, কারণ আমার চাষিরা এই ধানটা আসলে আমাদের বাজারে সচরাচর এই ধানটা খুব কম বিক্রি হয়, কারণ এই ধানের চাউল কালো। চাউলটা কালো থাকার কারণে এই ধানটা আমাদের যে আছে আপনার মানে গ্রাহক আছে যারা এটা খাবে, এই খাওয়ার কাস্টমার কম। আচ্ছা, বিদেয়ী যে ওরা এই ধানটা চাষ করার পরে সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, সমস্যা বলতে এরা বিক্রির জায়গা পাবে না। আচ্ছা, যে ধানটা কোথায় বিক্রি করবে, সেক্ষেত্রে তাদের নির্ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ তারা যে ধানটা উৎপাদন করবে, তারা যদি মাঠ পর্যায়ে বিক্রি করতে না পারে, সমস্ত ধান যদি আমার কাছে বিক্রি করতে চায় আমি কিনে নেব। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, আর আমরা যেটা সহজ ভাষায় বুঝলাম যে সাধারণ যে ধানের চাষাবাদ, সার কীটনাশকের ব্যবহার, একই রকম ব্যবহার, একই রকম চাষাবাদে বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং এটা ভালো দামও পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই ধান নিয়ে কাজ করতে চান, যেহেতু এটার ভালো একটা দাম রয়েছে এবং ওনার একটা সিস্টেম, দারুণ একটা সিস্টেমও উনি করে ফেলছেন, যে এই সিস্টেমে গিয়ে এটা মানে বাজারে সাধারণ যে ধান বা সাধারণ যে চাল সেই লেভেলে একটা সময় পৌঁছে যাবে, সেরকম একটা সিস্টেম উনি করে ফেলছেন। তো আপনারা যারা চাষ করতে চান, স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে, কথা বলে নেবেন। এছাড়াও যারা হচ্ছে এই ধান বিষয়ে অন্যান্য কাজও করতে চান, সেটা যে কোনো ধরনের হতে পারে, চাউল হতে পারে, বা এই ধান বাইরে রপ্তানি করা বা এরকম অনেক সিস্টেম যদি কেউ করতে চান, তাহলে ভাইয়ের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে পরামর্শ করে নিতে পারেন। তো ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার কৃষি উদ্যমের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।